আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওর মাধ্যমে আমি next.js এর সম্পূর্ণ প্লেলিস্ট তৈরি করতে যাচ্ছি। next.js এর শুরু থেকে শেষ পর্যন্ত ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড এবং যা যা প্রয়োজন next.js এর সম্পূর্ণটা এই প্লেলিস্টে আপনারা পেয়ে যাবেন। সুতরাং যদি এখনও আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন যদি ভিডিওটি পছন্দ হয়। তো আমরা next.js নিয়ে কথা বলি। তো next.js হচ্ছে রিঅ্যাক্টের ফ্রেমওয়ার্ক। প্রোডাকশনের জন্য কিন্তু ফ্রেমওয়ার্ক রিঅ্যাক্টের। তো next.js আমরা কেন শিখবো? রিঅ্যাক্ট তো আছে, রিঅ্যাক্ট দিয়ে তো আমরা সব ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারি। তো next.js আমাদের কেন দরকার? next.js কি করতেছে? রিঅ্যাক্ট.js তো হচ্ছে একটা লাইব্রেরি। তো লাইব্রেরির ক্ষেত্রে আমরা অনেক ধরনের বাইরে থেকে প্লাগইন ইনস্টল করি, লাইব্রেরি ইনস্টল করে কাজ করি। যেমন রাউটিং সিস্টেমটাই বলি, তো আমরা কিন্তু রিঅ্যাক্ট রাউটার ডম ইউজ করি রিঅ্যাক্টের ক্ষেত্রে। তো এই ফ্রেমওয়ার্কে কি হচ্ছে, আমাদের সেটা করার প্রয়োজন হচ্ছে না। এছাড়াও যখন সিও করা হয় বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা হয়, এসইও করা হয়, তখন কিন্তু next.js একটা বড় ধরনের ভূমিকা পালন করে গুগলে সার্চে ওয়েবসাইটকে নিয়ে আসার জন্য, বিভিন্ন কন্টেন্টকে গুগলে সাবমিট করার জন্য। তো আমরা দেখি next.js এর কি কি ফিচার্স আছে। এখানে দেখেন next.js gives you best developer experience with all features you need to প্রোডাকশনের জন্য যত রকমের ফিচার্স দরকার এবং ডেভেলপার এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য কিন্তু এটা হচ্ছে বেস্ট বলা চলে। এখানে কিছু কি ফিচার্স আছে, সেটা হচ্ছে যে ইমেজ অপটিমাইজেশন, দেন নেক্সট অ্যানালিটিক্স আছে। ইমেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে কিন্তু আমরা রিঅ্যাক্টের ক্ষেত্রে বাইরে লাইব্রেরি ইউজ করি, কিন্তু next.js সেটা করতে হচ্ছে না। এরপরে সার্ভার সাইড রেন্ডারিং, ক্লায়েন্ট সাইড রেন্ডারিং আছে, স্ট্যাটিক জেনারেশন আছে, দেন সার্ভার সাইড প্রপস আছে। এগুলো নিয়ে আমরা কথা বলবো পরের ভিডিওতে। এখন ইনিশিয়াল ধারণা দিচ্ছি এবং একটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব কিভাবে আমরা ক্লায়েন্ট সাইড, সার্ভার সাইড রেন্ডারিংটা করতে পারি, সেটা আমরা এখানে দেখব। তার আগে আমরা যে কিছু জিনিসটা দেখে নেই, ফিচার্স দেখে নেই। দেন ফাইল সিস্টেম রাউটিং, আমাদের রিঅ্যাক্টার রাউটার ডমের কোনো প্রয়োজন হচ্ছে না। ফাস্ট রিফ্রেশমেন্ট, যেটা হচ্ছে ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এবং ডেভেলপার এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট বলা চলে। দেন এপিআই রাউটিং, এপিআই কল করা সম্ভব, এখান থেকেই এপিআই বানানো সম্ভব। তো আমরা দেখি যে এখান থেকে দেখি যে কেন দরকার। আমাদের প্রথমত কথা হচ্ছে এসইও করতে হবে। যেমন ধরেন ব্লগ ওয়েবসাইটের ক্ষেত্রে এসইও ছাড়া তো কোনো গতি নাই। দেন আমাদের আছে অ্যামাজন, যেরকম আমরা গুগলে সার্চ করলে কিন্তু অ্যামাজনের পেজটা চলে আসে। তো এটা কিন্তু করে সার্ভার সাইড রেন্ডারিংয়ের ক্ষেত্রে বা হচ্ছে সিও করার জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা দেখি সার্ভার সাইড রেন্ডারিং কী জিনিস, ক্লায়েন্ট সাইড রেন্ডারিং কী জিনিস। আমরা যদি এখানে যাই, এখানে দেখতে পাচ্ছেন সার্ভার সাইড রেন্ডারিং আছে, স্ট্যাটিক জেনারেশন আছে, দেন ক্লায়েন্ট সাইড রেন্ডারিং। এই তিনটা বিষয় কী জিনিস আমরা দেখব এখানে। চলুন, তো এখানে আমরা যদি প্রথমে দেখি যে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং কী জিনিস। ক্লায়েন্ট সাইড রেন্ডারিং হচ্ছে, আমরা রিঅ্যাক্টে কিন্তু ক্লায়েন্ট সাইড রেন্ডারিংয়ে কাজ করে আসছি। তো এটা ধরেন আমাদের ডেস্কটপের ব্রাউজার, আমরা হচ্ছে যে এইখানে ডেভেলপমেন্ট করতেছি। ডেভেলপমেন্ট করার পরে আমাদের যত ডাটা আছে সব ডাটাগুলো আমরা এখানে সার্ভারে রাখলাম। সার্ভারে রাখার পরে এখানে যে আমাদের ব্রাউজারে ঢুকে যদি আমরা একটা ওয়েবসাইটে যাই, সেই ওয়েবসাইট কি করে, যদি সেটা হচ্ছে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং হয় তাহলে কি করে, তা এইখান থেকে এপিআই কলের মাধ্যমে এইখান থেকে ডাটাগুলোকে নিয়ে আমাদের ব্রাউজার কি করে, রেন্ডার করার পরে যে এইচটিএমএলটা তৈরি হয় সেই এইচটিএমএলটা আমাদেরকে দেখায়। যদি আমরা রিঅ্যাক্ট.js-এ যাই, যে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে সে নিয়ে এসে এইখানে কিন্তু আমাদের শো করায়। আমি এখানে ওয়েবসাইট খুলে রাখছি এবং একটা রিঅ্যাক্ট প্রজেক্ট বের করে রাখছি। তো এইখান থেকে আমরা যদি দেখি, তো এখানে যদি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট না, আমরা যদি সোর্স কোডটা দেখি, কন্ট্রোল ইউ দিয়ে আমরা সোর্স কোড ওপেন করলাম, সোর্স কোডটা দেখি, তাহলে আমাদের এখানে কি আছে, ধরেন এটা আমরা সার্চ করি, এখানটা কোথাও পাওয়া যায় কিনা দেখি। এইখানে কন্ট্রোল এফ, দেন এটা যদি দিই, দেখেন কোথাও কিন্তু নাই। এই আমাদের ওয়েবসাইটে যা আছে সেটা কিন্তু কোথাও নাই সোর্স কোডে। তাহলে কিভাবে আসলো? তো এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে রিঅ্যাক্ট অ্যাপ, মানে হচ্ছে এটা আছে এবং বাকি কিছুই নাই, শুধু একটা জাভাস্ক্রিপ্টের ফাইল আছে এবং একটা রুট আছে, ডিভ আছে, আইডি দেওয়া আছে রুট। তো এই ডিভের ভেতরে জাভাস্ক্রিপ্ট কি করে, জাভাস্ক্রিপ্ট সার্ভার থেকে ডাটা নিয়ে এসে
এখান থেকে ম্যানিপুলেট করে বিভিন্ন HTML তৈরি করে দেখায়, সেটা কিন্তু আমরা সোর্স কোডে দেখতে পাচ্ছি না। কিন্তু গুগলের যে রোবটটা আছে সেটা কিন্তু এই সোর্স কোডটা দেখে তাদের ইন্ডেক্সিং করে, এই ওয়েবসাইটের ইনফরমেশনগুলো এই সোর্স কোড থেকে নিয়ে যায় তাদের নিজস্ব সার্ভারে রাখে, তারপরে সেখান থেকে লিঙ্কিং করে। কিন্তু এইখানে যদি আমাদের সেই জিনিসগুলো না থাকে, এই ওয়েবসাইটে কি আছে, এই পেজে কি আছে, সেটা যদি গুগল নাই জানে, তাহলে সে আমাদের পেজটাকে কিভাবে দেখাবে, কিভাবে জানবে এখানে কি আছে, সেটা আমরা ইউজারদের দেব যখন গুগলে কেউ সার্চ করবে। তো এটা হচ্ছে যে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং, সেটা হচ্ছে যে এই রুটের ভেতরে রেন্ডার হয়ে HTML গুলো আমাদের শো করতেছে, কিন্তু সোর্স কোডে কিন্তু সেটা দেখা যাচ্ছে না। তবে যদি সেটা ক্লায়েন্ট সাইড রেন্ডারিং না হয়ে সার্ভার সাইড রেন্ডারিং হয়, সার্ভার সাইড রেন্ডারিং দুই ধরনের হয়। একটা হচ্ছে যে প্রি রেন্ডারিং দুই ধরনের হয়, সেটা হচ্ছে সার্ভারে একটা রেন্ডার হয়, আর একটা হচ্ছে যে রেন্ডার ডেভেলপমেন্টের সময় রেন্ডার হয়। মানে আমাদের যখন ডেভেলপমেন্ট হয়, যখন ডেভেলপমেন্ট করি আমরা ওয়েবসাইট, তখনই আমরা এগুলোকে রেন্ডার করে সিম্পল HTML ফরম্যাটের পেজ তৈরি করে রাখি। সেই HTML এর পেজ ফরম্যাটটা এইখানে ধরেন এটা একটা পেজ, মনে করেন এটা একটা পেজ। তো আমরা কি করি, এই ডেভেলপমেন্টের যখন আমরা কোডকে তৈরি করি এবং এক্সপোর্ট করি, বিল্ড করি, তখন সেটা হয় কি একটা একটা করে পেজ তৈরি হয়, অনেকগুলো একটা একটা করে পেজ তৈরি হয়ে সার্ভারে থাকে। ধরেন এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ, এগুলো হচ্ছে সম্পূর্ণ একটা একটা করে পেজ। তো আমরা কি করি, আমাদের স্ট্যাটিক সাইডের ক্ষেত্রে ধরুন HTML CSS এর ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা কি করি, একটা একটা করে পেজ তৈরি করে রাখি। সেরকম একটা একটা করে স্ট্যাটিক HTML পেজ তৈরি হয়। যখন আমরা ব্রাউজার থেকে তাদেরকে কল করি, ডিরেক্ট এই পেজটা এনে আমাদের দেখায় ব্রাউজারে। আবার যদি আমরা আরেকটা লোকেশন দিয়ে সার্চ করি বা API এর মতো যেরকম URL দিয়ে সার্চ করি, তখন ডিরেক্ট এই পেজটা এইখানে এসে দেখায়, ডিরেক্ট পেজটা এখানে এসে দেখে, কারণ আমরা HTML পেজ এখানে রেখে দিছি সার্ভারে। সুতরাং যদি সার্ভারে কোনো পেজের কল হয়, সেই পেজটা ডিরেক্ট আসে এখানে দেখায়। এখানে রেন্ডারিংয়ের কাজ হচ্ছে না। আমরা যখন ওয়েবসাইটে বিল্ড করি তখন কিন্তু আমাদের ডেভেলপমেন্টের সময় সেটা করে থাকি। এটা হচ্ছে স্ট্যাটিক জেনারেশন প্রি রেন্ডারিং এর ক্ষেত্রে। তো এরপরে আসতেছে সার্ভার সাইড রেন্ডারিং, মানে হচ্ছে যে সার্ভারেই রেন্ডার হবে। রেন্ডার কি জিনিস, রেন্ডার হচ্ছে আমাদের যে ডাটাগুলো আছে সবগুলোকে নিয়ে একটা HTML ফরম্যাট তৈরি করা, এটাই হচ্ছে ধরেন রেন্ডারিং, এরকমভাবে বুঝে নিলেই হবে। তো এবং হচ্ছে তাহলে সার্ভার সাইড রেন্ডারিং কি জিনিস, সার্ভার সাইড রেন্ডারিং এখন ধরেন এটা হচ্ছে আপনার ডাটাবেস, এখানে সম্পূর্ণ ডাটা রয়েছে, এটা হচ্ছে আপনার ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এটা হচ্ছে ব্রাউজারে, যে ব্রাউজারে আপনারা সেটা থেকে দেখবেন। তো এখান থেকে আমরা ডেভেলপমেন্ট করে আমাদের সব ডাটাগুলোকে সার্ভারে রাখছি। এটা এখন একটা একটা পেজ না, একটা একটা সার্ভার। তো সার্ভারে রাখছি, সার্ভারে রাখার পরে এখন কি করতেছি, এখন তো আমাদের ওয়েবসাইটে দেখাইতে হবে। ওয়েবসাইট কি করবে, একটা মানে হচ্ছে এপিআই কল করবে। এপিআই কল করবে কোথায়, এপিআই কল করবে হচ্ছে সার্ভারে। যখন সার্ভারে কল করবে, সার্ভার যে পেজের জন্য রিকোয়েস্ট করবে, সেই পেজটা এইখান থেকে বিভিন্ন ডাটা নিয়ে এই যে রেন্ডারিং যেখানে হবে সেইখানে ডাটাগুলোকে পাঠাই দেবে। ধরেন এই ডাটাগুলোকে পাঠাই দিচ্ছে, এই ডাটাগুলোকে এখানে পাঠাই দিছে। এটা কালারটা চেঞ্জ করে নেই, ওকে, কালারটাকে চেঞ্জ করে নিলাম। তো এইখানে ডাটাগুলোকে দিয়ে দিছে, এইখানে ডাটাগুলো দিয়ে দেওয়ার পরে সে এখানে সম্পূর্ণ একটা পেজ তৈরি করবে। সম্পূর্ণ পেজ তৈরি করার পর সেটা কি করবে, আমাদের এইখানে দেখাবে, আমাদের ব্রাউজারে দেখাবে। তাহলে কি হচ্ছে, এখানে কিন্তু আমাদের ব্রাউজারে কিন্তু ওই যে যেখানে ইয়ের ক্ষেত্রে দেখাইছিলাম রুটের ভেতরে কিন্তু কোনো কিছু পুশ করতেছে না জাভাস্ক্রিপ্ট দিয়ে, সম্পূর্ণ একটা HTML ফরম্যাটেই কিন্তু ব্রাউজারকে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে HTML ফরম্যাটে ব্রাউজারে দিয়ে দিল। এটা কি হলো, এখান থেকে ডাটা নিয়ে এখানে পেজটা তৈরি করলো, দেন ওয়েবসাইটে মানে আমাদের ব্রাউজারে দিয়ে দিল। এটাই হচ্ছে সার্ভার সাইড রেন্ডারিং। তো আমরা ওয়েবসাইটের মাধ্যমে দেখি, তো আমরা একটা নেক্সট অ্যাপ তৈরি করে রেখেছি। তো এখান থেকে যদি আমরা সোর্স কোডে যাই,
সোর্স কোডে গেলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কি আছে, দিস ইজ অ্যাপে, এখানে কন্ট্রোল এফ যদি দেই সার্চ করে দেখতে পাচ্ছেন এখানে দিস ইজ হোম পেজ, মানে হচ্ছে এই হোম পেজে যা আছে সোর্স কোডে কিন্তু সেগুলো দেখাচ্ছে, এবং দেখেন এখানে এইচ1 ট্যাগ দিয়ে দেখাচ্ছে। তাহলে গুগল রোবট বুঝতে পারবে এটা হচ্ছে হেডলাইন। তাহলে আপনার ওয়েবসাইটে কি আছে, আপনার পেজে কি আছে, একটা ব্লগে কি আছে, সেটা কিন্তু অনেকটা হেডলাইন দেখে বোঝা যায়। সেক্ষেত্রে গুগলের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে যে হেডলাইন, মানে ওয়েবসাইট কি ধরনের। এছাড়াও কিছু মেটা ট্যাগ আছে এখানে দেখতে পাচ্ছেন, এই মেটা ট্যাগ দিয়ে কিন্তু গুগল সার্চ ইঞ্জিনের জন্য অনেক বড় ইম্পর্টেন্ট যেটাকে বলে। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ইনজেক্সিং কি জিনিস, তারপরে হচ্ছে নেক্সট জেএস কি জিনিস। তো এরপরের ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।